ওকে, হ্যাঁ। তো এবার খল চরিত্র হিসাবে যেহেতু রামচন্দ্র ওই রাজা রাবণ এবং ইন্দ্রজিৎকে দেখানো হয়েছে, সেটা কিন্তু মূল রামায়ণে আছে। কিন্তু এই মেঘনাদ বধ কাব্যে মধুসূদন দত্ত মূলত যে আহ, জায়গায় অবতারণা করেছেন, সেখানে কিন্তু রাজা রামচন্দ্র এবং লক্ষ্মণকেই বারবার কিন্তু অপদস্থ করা হয়েছে বা তাদেরকে এক প্রকার ছোট করা হয়েছে। এখানে রাবণ এবং ইন্দ্রজিতের চরিত্রকেই নায়ক চরিত্র হিসেবে, এবং এটা তো একটা বীর রসের কাব্য, তো তাদেরকেই প্রকৃত বীর হিসাবে কিন্তু এই কাব্যের মধ্যে গণ্য করা হয়। মেঘনাদ বধের এই যে চতুর্থ স্বর্গ, চতুর্থ স্বর্গকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি অশোক বন। ঠিক আছে, আমরা সেটা একদম কি বলবো, আমরা যখন কাব্যের শেষে যাব সেখানে গিয়ে কিন্তু আমরা দেখতে পাবো। আমি তো এর মধ্যেই দিয়ে দেবো, বলে দিয়েছি কালকের মধ্যেই পুরো আহ কি বলবো, মানে মেঘনাদ বধের যে টেক্সটটা আর কি, ঠিক আছে, চতুর্থ স্বর্গের যে টেক্সটটা, সেটা আমি কাল পরশুর মধ্যে দিয়ে দেবো। তো সেখানেই আছে, একদম দেখবেন যে একদম শেষে যেখানে ইতি শ্রী মেঘনাদ বধে কাব্যে অশোক বনং নাম চতুর্থ স্বর্গ, এই কথাটা লেখা আছে। অর্থাৎ এই অশোক বন কথাটা হলো চতুর্থ স্বর্গের নাম। মেঘনাদ বধে অলমোস্ট টোটাল যতগুলি স্বর্গ রয়েছে তার মধ্যে প্রত্যেকটি স্বর্গের আলাদা আলাদা নাম আছে। টোটাল 9টা স্বর্গ রয়েছে মেঘনাদ বধে, যার এই চতুর্থ স্বর্গের নাম হচ্ছে, প্রত্যেকটি স্বর্গেরই আলাদা আলাদা নাম। এটা আমাদের কিন্তু টেক্সটের জন্য উল্লেখযোগ্য, এবং আমি এটা লিখিয়েও দেব নোটস এর মধ্যে যে প্রত্যেকটা স্বর্গের আলাদা আলাদা নাম কি। কিন্তু আমাদেরকে পড়তে হবে যেহেতু চতুর্থ ষষ্ঠ, আর আমাদের যা দেওয়া হয়েছে নবম বোধহয়, তো যাই হোক, তো সেই চতুর্থ স্বর্গের এখানে আহ চতুর্থ স্বর্গের এখানে নাম হচ্ছে অশোক বন। ঠিক আছে, আচ্ছা এখানে এই স্বর্গের আলোচনা করতে গিয়ে প্রথমেই বলি যে চতুর্থ স্বর্গটা নানা কারণে বৈশিষ্ট্যপূর্ণ। কেন বৈশিষ্ট্যপূর্ণ? এই চতুর্থ স্বর্গটাতে মহাকাব্যের যে রীতি, অর্থাৎ মহাকাব্যের যে বৈশিষ্ট্য, একমাত্র চতুর্থ স্বর্গে কিন্তু আমরা মানে স্টার্টিং এ দেখবো আর কি, যেখানে প্রথম 3টে স্বর্গর থেকে চতুর্থ স্বর্গ এই কারণেই স্বতন্ত্র, যেখানে মহাকাব্যের রীতি মেনে চলা হয়েছে বা বৈশিষ্ট্য, ঠিক আছে, মেনে চলা হয়েছে। আর একটা কেন বৈশিষ্ট্য, মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি না, আমরা মেঘনাদ বধ কাব্য কেন কোথাও দেখি না যে বাল্মীকিকে কোথাও মানে অনুসরণ করা হচ্ছে, বা তার অনেকটাই যখনই আমরা দেখছি বাল্মীকির বন্দনা করা হচ্ছে। আগের 3টে স্বর্গে কিন্তু কোথাও বাল্মীকির বন্দনা করা হয়নি, কিন্তু আমরা দেখতে পাবো যে এই প্রথম বাল্মীকির বন্দনা করে চতুর্থ স্বর্গ শুরু হয়েছে। ঠিক আছে, বাল্মীকির বন্দনা করে তবেই চতুর্থ স্বর্গ শুরু হচ্ছে। অর্থাৎ যেখানে বলেছেন প্রথম 3টে স্বর্গে রামায়ণের কাহিনী, যেটা মূল কাহিনী, সেটা কিন্তু সেইভাবে অনুসরণ করা হয়নি। যেখানে রাক্ষসদের শৌর্য, বীর্য, ঐশ্বর্য, এইসব নিয়ে কিন্তু প্রথম 3টে স্বর্গে মধুসূদন আলোচনা করেছেন। একমাত্র এই স্বর্গে আমরা দেখছি যেখানে সীতার চরিত্র বর্ণনায় যেভাবে বাল্মীকি মানে অনুসরণ করেছেন, বা যেভাবে কি বলবো লিখেছেন বা চরিত্রটাকে তৈরি করেছেন, প্রথমেই কিন্তু মধুসূদন সেই দিকে কিন্তু একটা দিকপাত করেছেন। ঠিক আছে, এবং সীতার যে যে কোমল একটা চরিত্র, পবিত্র চরিত্র, এই যে চরিত্র, এই বিষয়টার উপরে কিন্তু বাল্মীকি যেভাবে জোর দিয়েছিলেন, তিনিও কিন্তু সেই বিষয়টাতে বলেছেন। ঠিক আছে, আর এই অংশে আমরা সেই জন্য দেখতে পাচ্ছি যে স্টার্টিং এই বাল্মীকির একটা কিন্তু তার প্রতি, শুধুমাত্র বাল্মীকি বললে ভুল হবে, বাল্মীকির প্রতি এখানে একটা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে, এটা ঠিকই, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আরো যে সমস্ত বেশ কিছু আমরা দেখতেই পাচ্ছি, বাল্মীকি শুধু নয় এখানে আহ যেখানে আরো যেমন হচ্ছে আহ যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি
যে ওই কালিদাস রয়েছে, ভবভূতি রয়েছে, ভর্তৃহরি রয়েছে, প্রত্যেকের কথা কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, এই প্রত্যেকের কথা কিন্তু কাব্যের এই অংশটাতে বলা হচ্ছে, যেখানে আমরা প্রথমেই বলছে যে নমি আমি কবিগুরু তব পদাম্বুজে। এই কবিগুরু বলতে কাকে বোঝানো হয়েছে? একদম প্রথমেই বাল্মীকির বন্দনা করা হয়েছে। খুব সংক্ষেপে এই কবিগুরু অর্থাৎ এই জায়গায় বাল্মীকির বন্দনা করা হয়েছে, যেটা কিন্তু আর অন্য কোনো জায়গায় সেভাবে বর্ণনা করা হয়নি বা কোথাওই করা হয়নি। ঠিক আছে, তাহলে শুরু হচ্ছে কাব্যের, মেঘনাদ বধ কাব্যের চতুর্থ স্বর্গ শুরু হচ্ছে যার প্রথমেই বাল্মীকির বন্দনা দিয়ে। এখানে কবিগুরু বলতে কাকে বোঝানো হয়েছে? আদি কবি বাল্মীকিকে বোঝানো হয়েছে। আদি কবি বাল্মীকিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, কি বলছে না, হে ভারতের শির চূড়ামণি, মানে একদম প্রত্যেকের শির মানে মাথার উপর রয়েছে। ঠিক আছে, চূড়া তো মানুষের মাথার উপরেই থাকে, তো শির চূড়ামণি তব অনুগামী দাস রাজেন্দ্র সঙ্গমী, দিন যথা যায় দূর তীর্থ দর্শনে। ঠিক আছে, তো তব অনুগামী দাসু অর্থাৎ যেমন কোনো দরিদ্র মানুষ কি হয়, কি বলবো, কোনো প্রভাবশালী মানুষের সাথে থাকতে চায় আর কি। ঠিক আছে, তো এই শির চূড়ামণি বলতে যেটাকে, যাকে আমরা দেখতে পাই যে আমাদের মস্তকে যাকে ধারণ করা হয়, যেটা আমাদের মস্তকে থাকে আর কি। ঠিক আছে, অনেকে হয়তো বলেছেন এখানে তিনি অতি ব্যঞ্জনা দিয়েছেন বা একটা অতিরিক্ত কোনো ব্যঞ্জনা করেছেন বা অতিরিক্ত কথা বলেছেন। এখানে হয়তো শিরোমণি বা চূড়ামণি হলেই ব্যাপারটা ঠিকঠাক থাকতো, কিন্তু এক্ষেত্রে তিনি যে এই লাইনটা তিনি ব্যবহার করেছেন বা এই পংক্তিটা তিনি ব্যবহার করেছেন, যেখানে যেটা কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করেছে, কাব্যের রস সৌন্দর্য বৃদ্ধি করেছে। ঠিক আছে, রস সৌন্দর্য বৃদ্ধি করেছে। তব অনুগামী দাস রাজেন্দ্র সঙ্গমে। আচ্ছা, এবারে এই যে ব্যাপারটা হচ্ছে যে কত মানুষ যারা কি করে যে রামায়ণকে অবলম্বন করে অনেকেই কিন্তু অনেকের পরে কাব্য রচনা করেছে, এখানে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে। ঠিক আছে, মানে তব অনুগামী দাসু, দিন যথা যায় মানে বাল্মীকিকে অনুসরণ করে পরবর্তীতে অনেকেই কাব্য রচনা করেছেন। তব পদচিহ্ন ধ্যান করি দিবানিশি, সারা দিন রাত, বলছে যে সারা দিন রাত তোমার পদচিহ্ন, মানে আমরা যেটাকে বলে থাকি মানে পা ধোয়া এক প্রকার এই ধরনের আর কি, ধ্যান করা, মানে তারই সবসময় আহ জয় গান করা, বন্দনা গান করা, সেটা বসিয়াছে কত যাত্রী যশের মন্দিরে, দমনিয়া ভব দম দুরন্ত সমনি, অমর শ্রী ভর্তৃহরি। এই ভর্তৃহরিকে অর্থাৎ অনেকেই অবলম্বন করে কি করেছে, যশ লাভ করেছে। অনেকেই এই তব অনুগামী দাসও, যেখানে মেঘনাদ বধ কাব্য বাল্মীকিকে অনুসরণ করে, বাল্মীকিকে অনুসরণ করে প্রথম চতুর্থ স্বর্গ তৈরি হয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে এইটা কাহিনীর দিক থেকে অসামান্য। ঠিক আছে, এই জায়গায় রামায়ণকে তিনি অনেকটাই অনুসরণ করেছেন। এবং এই যে রাজেন্দ্র সঙ্গমে অর্থাৎ অনেকে দূর তীর্থযাত্রার, অনেকের মনে, অনেক দরিদ্র ব্যক্তির মনে ইচ্ছে থাকে যে দূর তীর্থযাত্রা করবেন, কিন্তু অনেক সময় তাদের পক্ষে সেটা সম্ভব হয় না। কেননা এই যে রাজা ধীরাজের অনেক সময় অনুগামী হলেও অনেক দরিদ্রের পক্ষে তীর্থ গমন করা সম্ভব হয় না। তো সেরকমই মধুসূদনের পক্ষেও মহাকবি বাল্মীকির পদানুসরণ করলেও তিনি কিন্তু তার মতো কি বলবো অনেক যশের একদম শিখরে যেতে কিন্তু পারবেন না। তব পদ চিহ্ন ধ্যান করি, তাই জন্যই এই কথাটা বলা হয়েছে যে বাল্মীকি রচিত রামায়ণের কাহিনী তিনি অনুসরণ করেছেন। তারপর এই যে বলছে দমনিয়া ভব দম দুরন্ত সমনি, মানে পৃথিবীর দমনকারী জমকে, মানে মৃত্যুকে এক প্রকার
কি বলবো, দমন করে। ঠিক আছে, তো রামায়ণের এই কাব্য লিখে তিনি মৃত্যুঞ্জয়ী হয়েছিলেন। আর শ্রী ভর্তৃহরিটা কি, সংস্কৃত ভট্টি কাব্য, যেটা রামায়ণের কাহিনী নিয়ে লেখা। ঠিক আছে, তো শ্রী ভর্তৃহরি, তো তিনি এই যে যিনি হচ্ছেন এই শ্রী ভর্তৃহরি হচ্ছে সংস্কৃত ভট্টি কাব্য। ঠিক আছে, সংস্কৃত ভট্টিকাব্য নামক রামায়ণের কাহিনীর অনুসরণে লেখা। কে লিখেছিলেন? শ্রী ভর্তৃহরি। সুরি ভবভূতি শ্রীকণ্ঠ, ভবভূতি নামে তিনি প্রসিদ্ধ হয়েছিলেন। শ্রীকণ্ঠ মহাবীর চরিত, উত্তর রামচরিত তিনি রচনা করেছিলেন। সবই কিন্তু রামায়ণের দৌলত। এবং তারা তাদের যে রচনা, তাদের এই যে উৎস, কোথা থেকে তারা নিয়েছেন? তারা নিয়েছেন কিন্তু সেই রামায়ণ থেকে। বাল্মীকির রামায়ণের দ্বারা অনুপ্রাণিত হয়েই তারা তাদের কাব্য রচনা করেছেন। শ্রীকণ্ঠ, ঠিক আছে। এই যে ভবভূতি, ভারতে খ্যাত বর পুত্র যিনি, ভারতীয় কালিদাস সুমধুর ভাষী। এবারে আমরা আসছি কালিদাস, যিনি হচ্ছেন ভারতের শ্রেষ্ঠ কবি। রামায়ণের কাহিনী অবলম্বনে তিনি কি রচনা করেছিলেন? রঘুবংশ। রঘুবংশ রচনা করেছিলেন। ঠিক আছে, এগুলো কিন্তু এইভাবেই পড়তে হবে, হ্যাঁ, বুঝে বুঝে, তাহলে মোটামুটি মনে থাকবে। লাইনগুলো তো মনে রাখাটা খুব দুষ্কর, কিন্তু কিছু কিছু লাইনে আমি দাগ দিয়ে দেবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখতেও হবে। ম্যাম, শ্রীকণ্ঠের লেখার একটুখানি ভবভূতির লেখা একটু বই দুটোর নাম বলবেন? ভবভূতি নামে তিনি প্রসিদ্ধ। পণ্ডিত শ্রীকণ্ঠ লিখেছিলেন মহাবীর চরিত। আর একটা হচ্ছে যে, মানে ভবভূতি নামে তিনি বেশি প্রসিদ্ধ, যিনি ভবভূতি তার কথাই বলা হচ্ছে। মহাবীর চরিত আর একটা হলো উত্তর রামচরিত। তারপরে হচ্ছে যেমন তারপর এক জায়গায় ওই সুরি লেখা আছে না, সুরিও তাই, সুরিও কিন্তু একজন পণ্ডিত মানুষ। আর রঘুবংশের রচয়িতা হচ্ছে কালিদাস, যিনি ভারতীয় সাহিত্যের বা সরস্বতীর একেবারে বরপুত্র বলা হয়। ঠিক আছে, এবারে বলছে যে মুরারি মুরলী ধ্বনি সদৃশ মুরারি, মনোহর কীর্তিবাস কীর্তিবাস কবি। ঠিক আছে, কীর্তিবাস, যাহাতে মানে কীর্তি, মানে যিনি পরম যশস্বী, কবি কৃত্তিবাস, যিনি রামায়ণ রচনা করেছিলেন আমরা জানি। আর মুরারি মুরলী ধ্বনি সদৃশ, মুরলী মানে হচ্ছে বাঁশি, আর মুরারি মানে হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের যে বাঁশি। ঠিক আছে, অর্থাৎ এই যে মুরারি মিশ্র, যিনি মুরারি মিশ্র সংস্কৃত নাটকের একজন রচয়িতা। তার কাব্যের নাম ছিল অনর্ঘ্য রাঘব। ঠিক আছে, এই মুরারি তার কথা বলা হয়েছে, অনর্ঘ্য রাঘব। কারোর কোনো চিন্তা নেই, আমি এগুলো নোটে লিখে দেবো। অনর্ঘ্য রাঘব, আর এটা হচ্ছে এনার রচয়িতা হচ্ছেন মুরারি মিশ্র। এই যে মুরারির কথা বলা হচ্ছে। এই যে শ্রীকৃষ্ণের বাঁশির সঙ্গে মুরারির কাব্যের কি করা হচ্ছে, তুলনা করা হয়েছে। এই জায়গাটাতে, এই পার্টিকুলার জায়গাতে অনুপ্রাস আর এই মুরারি শব্দের মধ্য দিয়ে যমক, এই দুটো অলংকার পাওয়া যায়। এই যে মুরারি শব্দের মধ্যে দিয়ে, এই পদটার মধ্য দিয়ে অনুপ্রাস, এই যে মুরারির মধ্যে দিয়ে এখানে অনুপ্রাস, আর একটা হচ্ছে পার্টিকুলার এই লাইনটা, হ্যাঁ, মুরারি মুরলী, এই জায়গাটা মুরারি মুরলী, এই পার্টিকুলার জায়গাটার মধ্য দিয়ে অনুপ্রাস আর যমক, এই দুটো অলংকার পাওয়া যায়।
ম্যাম বলছি ভবভূতি যে শ্রীকণ্ঠ সেটা জানতাম না, কিন্তু সুরি নামে কি আরো আলাদা একজন কবি ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবি ঠিক না, উনি একজন পণ্ডিত মানুষ, ঠিক আছে, পণ্ডিত। আচ্ছা, এবারে হচ্ছে সদৃশ মুরারি, মনোহর কীর্তিবাস, কীর্তিবাস কবি, এই অবধি তো ক্লিয়ার। এ বঙ্গের অলংকার, মানে এনারা প্রত্যেকেই হচ্ছেন বঙ্গের অলংকার। হে পিত কেমনে কবিতা রসের স্বরে রাজহংসকুলে। আচ্ছা, এই যে এই লাইনটা, এ বঙ্গের অলংকার, হে পিত কেমনে, এই লাইনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এখনো পর্যন্ত যেখানে বলছে মানে এই কবি দিগকে যেন মনে হচ্ছে কি বলবো, রাজহংস যেমন জলের মধ্যে খেলা করে, তো এই বাংলার মধ্যে যে এই যে কবিরা যেন তাদের এত অসংখ্য মানে আর কি যশস্বী কবিরা রয়েছেন, সেটাই তাদের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে, সেই রাজহংসর সঙ্গে। মিলি করি কেলি, ওই যে ক্রীড়া করা, আমি না শিখালে তুমি, গাঁথিব নতুন নূতন মালা, তুলি সযত্নে, তব কাব্যোদ্যানে ফুল, ইচ্ছা সাজাইতে বিবিধ ভূষণে ভাষা, কিন্তু কোথা পাবো দিন আমি, মানে আমি তো দরিদ্র, আমি কোথায় এত রত্ন রাজি তুমি নাহি দিলে রত্নাকর। রত্নাকর কেন বলা হয়েছে? বাল্মীকির পূর্ব নাম, কারণ আমরা জানি না, জানি তো যে তিনি হচ্ছেন দস্যু রত্নাকর ছিলেন, তাই না, তার আগের জন্মে তিনি দস্যু রত্নাকর ছিলেন। তারপর দীর্ঘদিন সাধনার পর তার কি হলো, তিনি রামকে সেই অনুসরণ করলেন বর পেয়ে, যেটা ওই ঢিবি উইয়ে ঢিবি হয়ে গিয়েছিলেন, সেখান থেকে তারপর তার মুক্তি হলো, এই পুরো ইতিহাসটা। তো কৃপা প্রভু করো অকিঞ্চনী, ঠিক আছে। তাহলে এই যে দারিদ্র, অকিঞ্চন মানে এই যে দরিদ্র মানুষ, তার কথা বলা হয়েছে এখানে। হে পিত কেমনে মানে এই যে কেমনে, এই যে কথাটা বলা হয়েছে যে আমি কিভাবে, মানে এখানে বাল্মীকিকে বলছে যদি তুমি আমাকে না শিখাও, তাহলে মহা এই যে কবিদিগের সহিত আমি কি করে মানে পেরে উঠবো, এটাই বলা হয়েছে এখানে। হুম। তারপরে এই যে বলছে যে কৃপা প্রভু করো অকিঞ্চনে, বলছে তুমি যদি আমাকে না শেখাও তাহলে আমি কিভাবে পারবো, এই দরিদ্রকে তুমি দয়া করো, অকিঞ্চন মানে এখানে এই যে দরিদ্রকে দয়া মানে দরিদ্র আর কি, তাকে তুমি কৃপা করো, এই লাইনটাতে বলা হয়েছে। তাহলে এই প্রথম এতক্ষণ অবধি আমরা যেটুকু পেলাম পুরোটাতে, এই অংশটা থেকে এতটা পুরোপুরি কি হচ্ছে এখানে, বাল্মীকির এক প্রকার বন্দনা গান করা হয়েছে, যেটা মানে যেটা একমাত্র শুরুই হয়েছে এই বাল্মীকির কথাটা দিয়ে। কারণ এখানে তিনি বলছেন যে কখনোই বাল্মীকির প্রসাদ না পেলে, মধুসূদন নিজে বলে গেছেন যে কখনোই যদি বাল্মীকির প্রসাদ যদি না পাওয়া যেত, তাহলে কখনোই সীতা চরিত্রটাকে তিনি তৈরি করতে পারতেন না। এই অবধি কারোর কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে বলুন, কারণ নেই তো অসুবিধা, বলুন। আচ্ছা, তাহলে পরের অংশটাতে যাই। ভাসিছে কনক লঙ্কা আনন্দের নীরে, সুবর্ণ দ্বীপ মালিনী রাজেন্দ্রাণী যথা রত্নহারা। ঠিক আছে, আমি প্রথম প্রথম বলে একটু কয়েকটা ক্লাস একটু স্লো মোশনে যাচ্ছি। ভাসিছে কনক লঙ্কা, কেন কনক লঙ্কা, মানে কনক লঙ্কা মানে কনক মানে সুবর্ণ, সোনা, তাই না। আমরা তো জানি লঙ্কা তো পুরোপুরি সোনাই এখানে প্রধান আর কি, ঠিক আছে, লঙ্কা মানে এখনকার কনটেক্সটে শ্রীলঙ্কা আর কি। তো সুবর্ণ সেই শোভিতা স্বর্ণ লঙ্কাকে যেন মনে হচ্ছে কি বলে, মনে হচ্ছে রত্নহার, মানে একজন রাজ রানী যেভাবে প্রচুর গয়না পরে থাকে, এই যে সুবর্ণ দ্বীপ মালিনী, ওই যে দ্বীপ, ওটা একটা দ্বীপ রাষ্ট্র ছিল, ঠিক আছে। তো রাজেন্দ্রাণী যথা রত্নহারা, মনে হচ্ছে একজন রানী যেন মানে প্রচুর গয়না পরে থাকলে তাকে যেরকম সুন্দর দেখতে লাগে, ঠিক সেই রূপে মনে হচ্ছে লঙ্কাকে দেখা যাচ্ছে। ঘরে ঘরে বাজিছে বাজনা, নাচিছে নর্তকী বৃন্দ, গাইছে সুতানে গায়ক। অর্থাৎ কেন এই কথা বলা হয়েছে, যে যেখানে ঘরে ঘরে কি হচ্ছে, প্রচুর পরিমাণে বাজনা বাজছে, অর্থাৎ সকলে মিলে আমরা দেখতে পাচ্ছি যে লঙ্কার একটা এমন একটা ছবি আমাদের চোখের সামনে উঠে আসছে যে সেখানকার মানুষ উৎসবে মুখর হয়েছে,
ঠিক আছে, তার একটা বর্ণনা রয়েছে, সেই বর্ণনা দিয়ে এবার পুরো আসল যে ঘটনা সেটা শুরু হচ্ছে। ঘরে ঘরে বাজিছে বাজনা, নাচিছে নর্তকী বৃন্দ, মানে যারা নাচে তারা নাচছে, গাইছে যারা গায়ক, নায়কে লয়ে কেলিছে নায়কী, খলো 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 হাসি, মধুর অধরি, মানে মুখে, সকলের মুখে অসম্ভব সুন্দর হাসি। ঠিক আছে, তো এই জায়গায় তারপরে হচ্ছে যে কেহ বা সুরতে রত, কেহ বা সিধু পানি। ঠিক আছে, অর্থাৎ কি করছে এখানে সুরতে, মানে কি বলবো, নানা রকম ভাবে তারা এক কথায় এটাকে বলতে পারি শারীরিক ভাবে যে ধরনের সম্পর্কে লিপ্ত হওয়া, বা কেউ হচ্ছে সিধু পানে, যেটাকে আমরা বলে থাকি যে মদ্যপানে। ঠিক আছে, সিধু মিন্স হচ্ছে মদ্যপান, মদ্যপানে লিপ্ত। ওকে, এই দাঁড়ে দাঁড়ে ঝোলে মালা গাথা ফুল ফলে, গৃহাগ্রে উড়িছে ধ্বজ, ধ্বজ মানে হচ্ছে পতাকা, আমরা যেটাকে বলে থাকি, বাতায়নে বাতি, সবাই বাতি দিয়েছে। ঠিক আছে, বলছে সবাই মহোৎসবে মেতে উঠেছে, যে লঙ্কার যে পুরবাসী সবাই যেন মহোৎসবে মত্ত হয়ে থাকে। ঠিক আছে, তারপরে বলছে যে জনস্রোত রাজপথে বহিছে কল্লোলে, মানুষের যে জনস্রোত যখন রাস্তায় বেরিয়ে এসেছে, সকলে একেবারে উৎসব মুখর, জবে মাতে পুরবাসী, রাশি রাশি পুষ্প বৃষ্টি, রাশি রাশি পুষ্প বৃষ্টি হইছে চৌদিকে, চতুর্দিকে ফুল, সকলে ফুল ছড়াচ্ছে, সৌরভে পুরিলা পুরি, মানে ফুলের গন্ধে চতুর্দিকে একদম ম ম করছে। এই অবস্থায় জাগে লঙ্কা আজি নিশীথে, ফিরেন নিদ্রা দুয়ারে দুয়ারে। ঠিক আছে, জাগেন লঙ্কা আজি নিশীথে, আর ফিরেন নিদ্রা দুয়ারে দুয়ারে। আচ্ছা, এবারে হচ্ছে যে যেখানে বলছে যে কেহ নাহি সাধে তারে পশিতে আলয়, বিরাম বড় প্রার্থনে, মারিবে বীরেন্দ্র ইন্দ্রজিৎ কালী রামে, অর্থাৎ কালকে রামচন্দ্রকে বধ করবে। কে বধ করবে? ইন্দ্রজিৎ বধ করবে, সেই জন্যই সকলে এত মহোৎসবে মত্ত হয়ে উঠেছে। তাহলে কারণটা কি হলো, যে সকলে মিলে উৎসবে মত্ত হয়ে উঠেছে, যেখানে আমরা দেখছি সবাই নৈশ উৎসবে, এই যে প্রত্যেকে নৈশ উৎসবে যোগ দিতে চলে গেছে। ঠিক আছে, নৈশ উৎসবে যোগ দিতে গেছে, এবং কি তার কারণ, যেখানে বলছে যে কালকে বীরেন্দ্র ইন্দ্রজিৎ, অর্থাৎ যে কিনা বীর ইন্দ্রজিৎ, সে কিনা রামচন্দ্রকে বধ করবে, এবং মারিবে লক্ষণে, লক্ষণকেও, সিংহ নাদে খেদাইবে শৃগাল সদৃশ, বৈরী দলে সিন্ধু পারে, মানে বৈরী মানে শত্রু। ঠিক আছে, বৈরী দলে সিন্ধু পারে, যে সকলকে একেবারে কি করবে না, একেবারে সিন্ধু পার করে দেবে, এই কথা বলেছে। আনিবে বাঁধিয়া বিভীষণে, পলাইবে ছাড়িয়া চাঁদেরে রাহু। এই যে আনিবে, কেন বিভীষণে এই কথাটা বলা হয়েছে, তার কারণ হচ্ছে যে বিভীষণ তো এক প্রকার কি করেছিল, রাবণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সে তো এই লঙ্কা ছেড়ে দিয়ে, সে মানে লঙ্কা ছাড়েনি, মানে সে রাজা রাজা রাবণকে ত্যাগ করে সে রামচন্দ্রের সঙ্গে সহায়তা করতে চলে যায়। তো সেই কারণে সেখান লঙ্কার কাছে তিনি হচ্ছেন বিশ্বাসঘাতক। তারপরে বলছে পলাইবে ছাড়িয়া চাঁদেরে রাহু, এই কথা কেন বলা হয়েছে, যে রাহু রূপ, এখানে রাহুর সঙ্গে কার তুলনা করা হয়েছে, রাহুর সঙ্গে এখানে তুলনা করা হয়েছে রামচন্দ্র, রামচন্দ্রের এখানে তুলনা করা হয়েছে, যে লঙ্কাপুরীর যেন শত্রু মুক্ত হওয়া, এটাকে চন্দ্রের রাহু মুক্তির সঙ্গে কথা বলা হয়েছে। চন্দ্রকে যেমন রাহু গ্রাস করে আবার ছেড়ে দেয়, তো সেই রাহু মুক্তি, চাঁদের রাহু, মানে যখন রামচন্দ্র বধ হবে যেন তখনই লঙ্কাপুরীর শত্রু মুক্তি হবে। ঠিক আছে, এখানে একটা জিনিস বলবো, এখানে হচ্ছে উপমেয় হচ্ছে লঙ্কা, আর আমরা দেখব উপমান হচ্ছে এখানে কিন্তু আহ উপমান হচ্ছে এখানে চন্দ্র, এবং চন্দ্র, আর উপমেয় হচ্ছে এখানে, মানে এখানে একটা উদ্দেশ্য হচ্ছে লঙ্কা এবং শত্রুপক্ষ, কিন্তু এখানে উপমান যেটা, উপমান হচ্ছে চন্দ্র,
যার সঙ্গে তুলনা করা হচ্ছে, আর উপমেয় হচ্ছে রাহু। যাকে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। চাঁদের রাহু জগতের আঁখি জুড়াবে দেখিয়া, মানে সেটা দেখে প্রত্যেকের আঁখি জুড়িয়ে যাবে, এটাই বলা হয়েছে সেই দৃশ্য দেখে। তারপরে বলছে আশা মায়াবিনী, আচ্ছা তারপরে বলেছে যে পুনঃ সে সুধাংশু ধনী, ঠিক আছে। সুধাংশু অর্থাৎ এখানে চাঁদকেই বলা হয় সেই উদ্দেশ্যে। তো বলছে যে পথে ঘাটে ঘরে দাঁড়ে দেউলে কাননে গাইছে গো এই গীত আজি রক্ষপুরী, মানে রক্ষপুরের সর্বত্র, পথে ঘাটে ঘরে দরজায় সর্বত্র সকলেই এই কথা বলছে যে ইন্দ্রজিৎ রাম এবং লক্ষ্মণকে মারবে, ঠিক আছে। আর কাঁদেন রাঘব বাঞ্ছা আধার কুটিরে, মানে সীতার কথা বলা হয়েছে এখানে, সীতা দেবী। এখানে রাঘব বাঞ্ছাটাকে, তিনি হচ্ছেন সীতা, সীতার কথা বলা হয়েছে, ঠিক আছে। তো আধার কুটিরে যে সীতার কথা বলা হয়েছে, তিনি এই সমস্ত শুনে নীরবে কেঁদে যাচ্ছেন। দুরন্ত চেরি, চেরি, চেরি বলতে কাকে বোঝানো হয়েছে? সেই যারা সীতাকে পাহারা, তাদেরকে বোঝানো হয়েছে। সতীরে ছাড়িয়া, সীতাকে সবাই ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে? ফেরে দূরে মত্ত সবে উৎসব কৌতুকে। হীন প্রাণা মত্ত এই হরিণীরে রাখিয়া বাঘিনী নির্ভয় হৃদয়ে যথা ফেরে দূর বনি, ঠিক আছে। তো এখানে এই যে তাকে মানে ফেলে দিয়ে যে তাকে চলে গেছে, এটার কথাই বলা হচ্ছে যে এখানে এই কি বলবো, অশোক কাননে, অশোক বনে আর কি চেরিরা সীতাকে একা রেখে দিয়ে তারা নৈশব মানে উৎসবে যোগ দিতে চলে গেছে। এবার এই সময়ে একটা ঘটনা ঘটছে, সেটাই হচ্ছে এই অশোক বনের মূল কাহিনীটা এখান থেকে শুরু হচ্ছে, যে হীন প্রাণা হরিণীরে রাখিয়া বাঘিনী নির্ভয় হৃদয়ে যথা ফেরে দূর বনি, ঠিক আছে। মানে বাঘিনী যেমন কি হরিণীকে রেখে দিয়ে চলে যায় আর কি। বাঘিনী তো অবশ্যই একটা স্ট্রং, মানে সে হচ্ছে সবল মানুষ, সে দুর্বলকে রেখে দিয়ে চলে গেছে। মানুষটা যাই হোক, প্রাণী আর কি, যাই হোক। তো মলিন বদনা দেবী হায় রে যে মতি, তো এই মলিন বদনা দেবী অর্থাৎ যেখানে সীতাকে এখানে লক্ষ্মী দেবীর সঙ্গে তুলনা করা হয়েছে, কোথা দিয়ে আমরা বুঝলাম? এই যে হায় রে যেমতি, এই যে লাইনটা রয়েছে, মলিন বদনা দেবী হায় রে যেমতি, এই লাইনটা গুরুত্বপূর্ণ। ওকে, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। খনির তিমির গর্ভে না পারে পশিতে, সৌরকর রাশি যথা সূর্যকান্তমণি, অর্থাৎ যে খনি গর্ভে সূর্যের আলো গিয়ে পৌঁছয় না সেখানে, সেই খনি গর্ভে যেমন আবাহীন যে অন্ধকার রয়েছে, তার সঙ্গে মানে পুরো সীতার চারদিকে যেন অন্ধকার নেমে এসেছে, তবু তার সৌন্দর্য কিন্তু মানে প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। সূর্যকান্ত মণির ওপরে যেমন সূর্যের কিরণ পড়লে যেমন তার সৌন্দর্য প্রকাশিত হয়, তেমনি খনি গর্ভের মধ্যে যেখানে সূর্য কিরণ প্রবেশ করতে পারে না বলেই বোধহয় সেখানকার সমস্ত আলো নিভে গেছে, বোধহয় সেখানকার সমস্ত আলো নিভে গেছে, এটাই বলা হচ্ছে। এবারে সূর্যকান্ত মুনি কিংবা বিম্বা ধরা রমা অম্বুরাশি তলে, রমা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? রমা বলতে এখানে লক্ষ্মী দেবীকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এই যে রমাটা রয়েছে সেটা হচ্ছে লক্ষ্মী দেবী। পড়া ভালো লাগছে তো? বুঝতে বোরিং লাগছে না তো? না না না, ভালো লাগছে। আচ্ছা, তারপরে হচ্ছে শনিছে পবন দূরে রহিয়া রহিয়া উচ্ছ্বাসে বিলাপি যথা, অর্থাৎ কি বলছে এখানে? এই যে অংশটা, এখানে যে অম্বু রাশির কথা বলা হয়েছে এক জায়গায়, আমরা দেখবো এর পরেই। ওই যে অম্বু রাশি, রমা অম্বু রাশি তলে,
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রামচন্দ্রের বিরহে সীতা যেন তার সৌন্দর্য সবটাই যেন ম্লান হয়ে গেছে। এটা একটা উপমা, উপমা এখানে ব্যবহার করা হয়েছে। লক্ষ্মী দেবী তো খুবই সুন্দরী ছিলেন, কিন্তু যখন তিনি বিষ্ণুর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন সেরকমই তখন তিনি যেমন মলিন হয়ে গিয়েছিলেন, তো রামচন্দ্রের থেকেও সীতা যেভাবে কি বলবো দূরে চলে গেছেন, তখন তার রূপটা, তারও যে সৌন্দর্য, সেটা কিন্তু এই একই অনুরূপ অবস্থা হয়েছে। যেটাকে আমরা বলছি কি, এই জায়গাটাকে আমরা বলি মালোপমা অলংকার। ঠিক এই জায়গাটায়, এই যে কিংবা বিম্বা ধরা রমা অম্বুরাশি তলে, এখানে কি হচ্ছে, মালোপমা অলংকার দেখা যায়। এবারে বলছে শনিছে পবন দূরে রহিয়া রহিয়া উচ্ছ্বাসে বিলাপী যথা। ঠিক আছে, এখানে বন প্রকৃতির কথা বলা হয়েছে, যেখানে বন প্রকৃতি সীতার দুঃখে তিনিও যেন আকুল হয়েছেন। এখানে ইংরাজি শব্দের একটা, যেটাকে আমরা বলে থাকি যে মহাকাব্যে যেটা ব্যবহার করা হয় ইংরাজি সাহিত্যে, যে প্যাথেটিক ফ্যালাসি। হ্যাঁ, তো ইংরাজি মহাকাব্য যেটা ব্যবহার করা হয় পার্টিকুলার সেই জিনিসটাই এখানে মেঘনাদ বধে মধুসূদন দত্ত ওই বিষয়টাকেই কিন্তু ব্যবহার করেছেন। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি জিনিসটা, যেটা হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি। ঠিক আছে, প্যাথেটিক ফ্যালাসি, এফ এ, হ্যাঁ, এফ এ ডবল এল এ সি ওয়াই। আচ্ছা, এই অরবের যে শব্দটা, অরবে মানে হচ্ছে দূরে রহিয়া রহিয়া উচ্ছ্বাসে বিলাপী যথা, লড়িছে বিষাদে মরমরিয়া পাতাকুল, মানে পুরো প্রকৃতি কাঁদছে। বসেছে অরবে, অরবে মানে তারা দুঃখে, সরি, নিঃশব্দে নীরবে, অরবে মানে হচ্ছে নিঃশব্দে নীরবে। ঠিক আছে, অরবে মানে হচ্ছে এখানে নীরবে, নিঃশব্দে। শাখে পাখি রাশি রাশি কুসুম পড়েছে তরুমূলে, যেন তরু তাপি মনস্তাপে ফেলিয়াছে খুলি সাজো, দূরে প্রবাহিনী উচ্চ বিচি রবে কাঁদি, চলিছে সাগরে কহিতে বারিশে যেন এ দুঃখ কাহিনী। এই কথা কেন বলা হচ্ছে, যে এই যে বলা হচ্ছে যে রাশি রাশি কুসুম পড়েছে, অর্থাৎ বৃক্ষতলে পুষ্প রাশি, মানে গাছের নিচে পুষ্পরাশি দেখে মনে হচ্ছে সীতার দুঃখে যেন সবাই, বৃক্ষরাও যেন তারা তাদের বেশভূষা ত্যাগ করেছে। প্রবল এখানে সাদৃশ্য রয়েছে, যে এই যে বলছে দূরে প্রবাহিনী। ঠিক, আচ্ছা, আর এই যে একটা লাইন দিয়েছে না, বিচি রবে, যেটা বয় দীর্ঘই চয় হর্ষই, বিচি রবে অর্থাৎ তরঙ্গের শব্দে সকলে যেন, মানে এই দুঃখ, মানে সীতার দুঃখে যেন প্রত্যেকে দুঃখ পেয়েছে এখানে, সীতার দুঃখে যেন প্রত্যেকে দুঃখ পেয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে যে না পশে সুধাংশু অংশ সে ঘোর বিপিনী, ফোটে কি কমল কভু সমল সলিলে, এই কমল মানে হচ্ছে পদ্ম ফুল, তাই তো, এই কমল হচ্ছে পদ্ম ফুলের কথা বলা হয়েছে। এবার এই জায়গাতেই দেখছি তবু উজ্জ্বল বন ও অপূর্ব রূপে, মানে এমনিতে তো লঙ্কা খুবই সুন্দর, কিন্তু সেই জায়গায় সকলে যেন সীতার দুঃখে দুঃখিত হয়ে পড়েছে। একাকিনী বসি দেবী প্রভা আভাময়ী তমময় ধামে, যেন মানে সেসব জায়গায় যেন অন্ধকার নেমে এসেছে। একাকী দেবী সীতা বসে আছেন, সেই জায়গাটা পুরো অন্ধকার নেমে এসেছে। সেই সময় যখন দেখা যাচ্ছে যে ওই চেরি, অর্থাৎ রাবণের যে সমস্ত রাক্ষসীরা রয়েছে, যারা সব সীতাকে ফেলে চলে গেছে, সেই মুহূর্তে হেনকালে তথা সরমা সুন্দরী, সরমা কে, সরমা হচ্ছে এখানে কে, সরমা বিভীষণের স্ত্রী, বিভীষণের পত্নী বউ। বিভীষণের স্ত্রী সরমা, সে কি করছে, যে আসছে, সরমা সুন্দরী আসি বসিয়া কাঁদিয়া সতীর চরণ তলে, সীতার পায়ের কাছে এসে বসে সে কাঁদতে শুরু করে দিল। বলছে রক্ষকুল রাজলক্ষ্মী রক্ষবধূ বেশে, এই লাইনটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এগুলো থেকে প্রশ্ন।
রক্ষকুল রাজলক্ষ্মী রক্ষবধূ বেশে, শূন্যস্থান পূরণ দেয়, ঠিক আছে, দিতে পারে যে সরমার রক্ষবধূ রূপ যেন তাহার একটা ছদ্মবেশ মাত্র, আসলে তিনি কি রাক্ষস কুলেরই তিনি রাজলক্ষ্মী, ঠিক আছে, মানে ওই যে রাক্ষসের যে তিনি বধূ এটা যেন তার একটা ছদ্মবেশ। এবার তারপরে দেখা যাচ্ছে কতক্ষণে চক্ষু জল মুছি সুলোচনা, কহিলা মধুর স্বরে দুরন্ত চেড়িরা তোমারে ছাড়িয়া দেবী ফিরিছে নগরে, মহোৎসবে রত সবে আজি নিশাকালী, এই কথা শুনি আমি আইনু পুজিতে পা দুখানি। বলছে এই আমি শুনতে পেয়েছি যে এই চেড়িরা তোমাকে ছেড়ে দিয়ে গেছে এবং সেই কথা শুনেই আমি কয়েক মুহূর্তের জন্য চলে এসেছি এখানে, যে কিছু মানে তোমার পা দুখানি ধরে মানে এক প্রকার ক্ষমা চাওয়া, বা এই রাতে তোমাকে একবার পূজা করব বলে। আনিয়াছি কৌটোয় ভরিয়া সিন্দুর, কি এনেছে সীতার জন্য? সিঁদুর এনেছে, ঠিক আছে, সীতার জন্য তাহলে কি এনেছে? সিঁদুর। করিলে আজ্ঞা সুন্দর ললাটে দিব ফোঁটা, বলছে তাহলে ললাটে মানে কপালে, তাই তো, কপালে তাহলে যদি সীতা আজ্ঞা দেয় পরিয়ে দেওয়ার, সীমন্তে মানে সিঁথিতে, তাহলে ওটা পরিয়ে দেবে, সিঁদুরটা পরিয়ে দেবে, ঠিক আছে। কৌটো খুলি রক্ষবধূ যত্নে দিলা ফোঁটা সীমন্তে, দিয়ে তার ফোঁটা দিল, সিন্দুর বিন্দু শোভিল ললাটে, গোধূলি ললাটে আহা তারা রত্ন যথা, দেখে মনে হচ্ছে সত্যি তারা রত্ন, দিয়া ফোঁটা পদধূলি লইয়া সরমা, ঠিক আছে, দিয়ে ফোঁটা দিয়ে তার পায়ের ধুলি নিল, অর্থাৎ তাকে প্রণাম করলো। ক্ষম লক্ষ্মী, লক্ষ্মী আর কি, ঠিক আছে, ছুঁইনু ও দেব আকাঙ্ক্ষিত তনু, বলছে তোমাকে মানে যে দেবতাকে স্পর্শ করলে যে অনুভূতিটা হয়, তার শরীর স্পর্শ করলে এখানে সেটাই হচ্ছে, কিন্তু চির দাসী দাসী ও চরণে, বলছে আমাকে তুমি তোমার দাসী রূপে তোমার কাছে আমাকে স্থান দাও, মানে তোমার পায়ের কাছে আমাকে স্থান দাও, এখানে সেই কথাই বলা হচ্ছে, কিন্তু চির দাসী দাসী ও চরণে, এতে কহিয়া পুনঃ বসিলা যুবতী পদতলে, বলে পায়ের কাছে বসলো। আহা মরি সুবর্ণ দেউটি তুলসীর মূলে যেন জ্বলিল, এই লাইনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই লাইনটা থেকে প্রশ্ন আসে। আহা মরি সুবর্ণ দেউটি তুলসীর মূলে যেন জ্বলিল, মানে যে জায়গাটা সে যেন পাটা রেখেছিল সেটা যেন মানে কি বলবো মানে আলোকিত হয়ে উঠলো, এটার কথাই বলা হয়েছে সুবর্ণ দেউটি। আচ্ছা, উজ্জ্বলি 10 দিশ চতুর্দিকে উজ্জ্বল মৃদু স্বরে কহিলা মৈথিলি, মৈথিলিকে মিথিলার কন্যা তিনি, সীতা, সীতা মিথিলার কন্যা ছিলেন, রাজা মানে আর কি মিথিলার রাজা মানে জনক তার আর কি তার পিতা, তো সেই কারণে তার নাম হচ্ছে মৈথিলী। বৃথা গঞ্জ দশাননে তুমি, দশানন মানে এখানে রাবণের কথা বলা হয়েছে, বলছে তুমি রাবণকে বৃথাই তুমি তাকে গঞ্জনা দিচ্ছ, বিধুমুখী আপনি খুলিয়া আমি ফেলাইনু দূরে আভরণ, সীতা বলছে যে আমি নিজ তুমি বেকার রাবণকে তোমার কি বলে গঞ্জনা দিচ্ছ, এখানে তার কোনো দোষ নেই, এখানে রাবণকে তিরস্কার করা উচিত নয়, কারণ আমি কি করেছি, আমি আমার আপনি খুলিয়া আমি ফেলাইনি দূরে আভরণ, আমার যে যত গয়না সব আমি নিজে ফেলে দিয়েছি, যবে পাপী আমারে ধরিল বনাশ্রমে, যখন পাপী আমাকে বনাশ্রমে ধরলো, ছড়াইনু পথে সে সকলে চিহ্ন হেতু, ঠিক আছে, আমি এই সবকিছু পথে ছেড়ে দিয়ে চলে এলাম, সেই হেতু আনিয়াছে হেতা এ কনক লঙ্কাপুরে ধীর রঘুনাথে, এবং সেই পথ দেখিয়েই তো আজকে রঘুনাথ লঙ্কায় আসতে পেরেছে, সেটাই বলছি, মণি মুক্তা রতন কি আছিল জগতে, যাহে নাহি অবহেলি লোভিতে ধনী, ঠিক আছে, তো বলছে কি আছে এই জগতে, এই কথাই বলছে, তো এখানে রাবণের কোনো দোষ নেই, এখানে সবটাই আমি কি করেছি, নিজে রাবণকে এই মানে রামকে আর কি যাতে পথ নির্দেশ দিয়ে নিয়ে আসবার জন্য আমি কিন্তু সবকিছু নিজেই, আমার যা কিছু আবরণ সব সাজসজ্জা সবকিছু আমি ত্যাগ করে দিয়েছি। কহিলা সরমা
দেবী শুনিয়াছে দাসী তব স্বয়ম্বর কথা তব সুধা মুখে। কেন বা আইলা বনে রঘুকুল মণি, বলছে তুমি, তোমার আমি স্বয়ম্বরের কথা শুনেছি, তুমি কেন এলে এই উম, মানে তুমি কেন এলে এই বনের মধ্যে, তার কি মানে কহ এবে দয়া করি, কেমনে হরিল তোমারে রখেন্দ্র সতী। বলছে তোমাকে রাক্ষস রাজা রাবণ তোমাকে কিভাবে ধরলো আর কি, কেমন ভাবে হরণ করলো। এই ভিক্ষা করি দাসীর এ তৃষা তোষ সুধা বরিশনে, দূরে দুষ্ট চেরি দল, এই অবসরে কহ মোরে বিবরিয়া শুনি সে কাহিনী। বলছে দূরে গেছে তো দুষ্ট এই চেরি দল, তো তুমি আমাকে সেই কারণে এখনই, আমি তো সরমা সীতাকে বলছে যে স্বয়ম্বরের কথা তিনি পূর্বেই শুনেছেন, কিন্তু আজ রামচন্দ্রের আগমন, কিভাবে রাবণ তাকে হরণ করলো সেই কাহিনী তিনি শুনতে চাইছেন। হুম, তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে যে কহ মোরে বিবরিয়া, মানে তুমি আমাকে ডিটেলসে বলো আর কি, বিস্তারিত বলো। শুনি সে কাহিনী, কি ছলে ছলিলে রামী ঠাকুর লক্ষণে এ চোর। বলছে কি কিভাবে ছলনা করলো, দিয়ে মানে দিয়ে রাম লক্ষণকে কিভাবে ছলনা করলো, তাকে রাজা রাবণকে এখানে চোর বলে সম্বোধন করা হয়েছে। কি মায়া বলে রাঘবের ঘরে প্রবেশী, করিল চুরি এ হেন রতনে। বলছে এমন রত্ন তাকে কি করে চুরি করলো। যথা গোমুখীর মুখ হইতে সুশনে ঝরে পুত বাড়ি ধারা। এ কথা কেন বলা হচ্ছে, যে এখানে বলা হচ্ছে যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তো আহ, মানে এমন গোমুখের মুখ, মানে এক প্রকার আমরা জানি যে গঙ্গার তো যে রূপটা হয় আর কি, সেই তো গোমুখ গুহা, সেখান থেকে সেই মুখ, সেই সীতাকে সেই জায়গা থেকেই, সেই গঙ্গার ধারার যে কি বলবো যে আহ গঙ্গার যে একটা আমরা যেটাকে বলি স্নিগ্ধ, সেই যে পরিষ্কার সেই ধারা সীতার মুখ থেকে যেন, মানে তার সেই সীতার সেই মুখ থেকেই তিনি জানতে চাইছেন। কহিলা জানকী মধুর ভাষিনী সতী আদরে সম্ভাষী সরমারি। তখন সীতা বলতে শুরু করছে, হিতৈষিনী সীতার পরমা তুমি সখী, বলছে তুমি সীতার ভালো চাও, পূর্ব কথা শুনিবারে যদি ইচ্ছা তব কহি আমি। বলছে তুমি তো সীতার ভালো চাও একমাত্র এখানে, তো যদি তুমি অতীতের কথা যদি তুমি জানতে চাও তাহলে শোনো মন দিয়ে আমি বলছি। ছিনু মোরা সুলোচনা গোদাবরী তীরে। বলছে আমরা কোথায় ছিলাম, গোদাবরী, গোদাবরী নদীর তীরে আমরা ছিলাম। কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাধিনীর থাকে সুখে ছিনু ঘোর বনে। আমরা প্রচন্ড একটা গ্রামের এই সরি বনের ভিতরে ছিলাম, তো যেখানে আমরা কপত কপতি দুজনে মিলে একদম কি বলবো একটা বাঁধিনীর একটা বাসা বেঁধে, সেখানে নীর মানে যেটা আমরা পাখির বাসা বুঝি, তো এখানে পাখির বাসা তো নয়, বাধা। তো কপত কপতির মতোই আমরা ছিলাম, খুব সুখে ছিলাম। নাম পঞ্চবটী। বলছে সেই বনটার নাম কি ছিল, পঞ্চবটী ছিল। মর্তে সুরবন সম সদা করিতেন সেবা লক্ষণ সুমতি। লক্ষণ আমার দেওর, এবং তিনি আমাকে সব সময় কি করতেন, কি বলবো, ভীষণ ভাবে মানে সেবা যত্ন করতেন, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস বলবো, যে যেখানে আরেকটা হচ্ছে যে ওই এখানে সীতার কাছে ওই যে যেটা দেউটি যেটা ছিল না, ওটা মানে সীতার কাছে যেভাবে কি বলবো, আমরা যেমন লক্ষ্মীর পায়ের কাছে যেমন তুলসী পাতা দিই, সেটা যেমন জল জল করে ওঠে, তো সীতার পায়ের কাছে যখন সরমা বসেছিল ওই যে দেউটি যেটা, তো সেরকমই একটা জল জলে ভাব, সেটার কথাই বলা হয়েছে। ওই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এইবার আরেকটা বলি, যে আরেকটা হচ্ছে এই যে গোমুখের মুখ থেকে যেটা বললাম গঙ্গা ধারার উৎপত্তি হয়েছে, তো সীতার মুখটাও যেন সেই রূপ, তার সঙ্গে তুলনা করা হয়েছে। তো এবার বলছি যে, তো যাই হোক, সদা লক্ষণ সুমতি, লক্ষণ দেওর, সে সব সময় কি করত, সীতার সেবা করতেন, ঠিক আছে, সীতা এবং রামচন্দ্র দুজনেই। দণ্ডক ভান্ডার যার ভাবি দেখো মনে কিসের অভাব তার। বলছে যার এই এত কিছু রয়েছে তার কিসের অভাব। দণ্ডক বনে তাদের তো মানে তাদের তো কোনো অভাবই ছিল না। লক্ষণ সব সময় কি করতেন, ফল মূল আহরণ করে নিয়ে আসতেন। রামচন্দ্র কখনো কখনো মৃগয়াতে যেতেন, যোগাতেন আনি নিত্য ফল মূল বীর সৌমিত্রী, সুমিত্রার পুত্র ছিলেন লক্ষণ।
তো সেই জন্য তাকে বলা হচ্ছে সৌমিত্রী। তিনি ছিলেন সুমিত্রার পুত্র। রাজা দশরথের তিন রানী, তাই তো? কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। তো ছোট যে রানী ছিল তার পুত্র হচ্ছে লক্ষণ, তাই জন্য তার নাম হচ্ছে সৌমিত্রী। মৃগয়া করিতেন কভু কভু, কিন্তু জীবন আসে সতত বিরত। ঠিক আছে। তো রামচন্দ্র মাঝে মাঝে তিনি মৃগয়া করতে যেতেন। এইটুকু বলে সীতার মনে হলো যে রামচন্দ্র মৃগয়াই করতেন। ঠিক আছে। তো তার চরিত্রের মাহাত্ম্য হয়তো তিনি কিছুটা ক্ষুণ্ণ করে ফেলেছেন, তো সেই কারণে তারপর তিনি এই কথা বলেন। কারণ জীবনাশে তিনি খুব প্রাণী হত্যা করতে তিনি মন থেকে চাইতেন না। তিনি তো মূলত খুব দয়াপ্রবণ ছিলেন, সেই জন্য রাঘবেন্দ্র বলি। ভুলিনু পূর্বের সুখ, রাজার নন্দিনী রঘুকুল বধূ আমি। বলছে আমি পূর্বের সমস্ত সুখ যেন ভুলে গিয়েছিলাম, যে যেখানে আমি তো রাজনন্দিনী, আমি তো রাজকন্যা ছিলাম, রাজার কন্যা। তারপর রাজা দশরথের তিনি পুত্রবধূ, তিনি রাজবাড়ির রাজবধূ ছিলেন তিনি, রঘুকুল বধূ আর কি, রঘুকুল বউ তিনি, সেই পরিবারের। এরকম একটা সমস্ত কথা যেন তিনি ভুলে গিয়েছিলেন পঞ্চবটিতে এসে। কখনো তার কোনো কষ্ট হয়নি। কিন্তু এ কাননে পাইনু সরমা, সরমা সই পরম পীড়িতি। আমি যেন এখানে এক মানে প্রেম পেয়েছিলাম, ভালোবাসা পেয়েছিলাম। কুটিরের চারিদিকে কত যে ফুটিত ফুল কুল নিত্য নিত্য কহিব কেমনি। বলছে আমি কিভাবে বলবো সেই কথা। পঞ্চবটি বনচর মধু নিরবধি, জাগাত প্রভাতে মোরে কুহরি সুস্বরে পিকোরাজ। ঠিক আছে। তো এই জায়গায় কি হচ্ছে যে পঞ্চবটি বনে যেন সব সময় চির বসন্ত। কোকিল ডাকছে, পিকোরাজ কোকিল ডাকছে। কোন রানী কহ শশীমুখী, হেন চিত্ত বিনোদন বৈতালিক গীতে। বলছে খোলে আঁখি। বলছে এরকম একটা পরিবেশে, এরকম বসন্তের সময় যেখানে কোকিল ডাকছে, তো কে সেই সময় মানে সকালবেলা যখন কেউ ঘুম থেকে উঠতো, তো এইরকম পরিবেশে কার চোখ খুলি, এমন পরিবেশ কে পেয়েছে? শিখি সহ শিখিনি সুখিনী। আচ্ছা, এই যে শিখি আর শিখিনি মানে ময়ূর আর ময়ূরী। ঠিক আছে। শিখি সহ শিখিনি, ময়ূর আর ময়ূরী। ম্যাম তাহলে পিকোরাজটা কি? কোকিল, কোকিল। আচ্ছা, তারপরে বলছে সুখিনী, তারপর হলো নাচিত দুয়ারে মোর, মানে তারা মানে ময়ূর ময়ূরী তার দুয়ারে এসে নাচতো। নর্তক নর্তকী, মানে দেখে যেন মনে হতো এ দোহার সম বামা আছে কি জগতে। বলছে মানে এটার রূপ, এইরকম রূপ কি আর সারা পৃথিবীর কোনো জায়গায় এমন রূপ দেখা যায়? সেটাই বলছি। তার কুটিরের পাশে ময়ূর ময়ূরী এসে সবসময় নৃত্য করতো। যে স্নেহানুগত যে পশু পক্ষীরা ছিল, তারা সীতার নিকট চলে আসতো। কিসের জন্য আসতো? খাবারের জন্য আসতো। অতিথি আসিত নিত্য করব করবি। এবার করব আর করবি কি? এরা হচ্ছে হস্তি শাবক। এই করব আর করবি হচ্ছে হস্তি শাবক। মৃগ শিশু বিহঙ্গম স্বর্ণ অঙ্গ কেহ, কেহ শুভ্র কেহ কালো, কেহ বা চিত্রিত, যথা বাসবের ধনু ঘন বর শিরে, অহিংসক জীব যত সেবিতাম সবে, মহাদরে পালিতাম পরম যতনে, মরুভূমে স্রোতস্বতী তৃষাতুরে যথা। স্রোতস্বতী আমরা কাকে বলি? মানে মরুভূমির মধ্যে যেমন নদী প্রবাহিত হলে ঠিক যেমন হয়, স্রোতস্বতী মানে তো আমরা সেটাই বলি, নদীর এটা সমার্থক শব্দ। ঠিক আছে। তো যাই হোক, এখানে বলছে যে সীতার নিকট তার ওই খাবারের সন্ধানে চলে আসতো পশু পাখিরা। ঠিক আছে। যে মৃগ শিশু হস্তি শিশু তারা কেউ বাদ যেত না, সকলকেই সীতা পরম আদরে তুষ্ট করতেন। হুম। আর এই যে এই দয়াগুণ কোন মানে বৈশিষ্ট্য নয়। নদী যেমন কি বলবো বৃষ্টির জলে মেঘের জলে যেমন পুষ্ট হয়ে থাকে, তেমনি মরুভূমির যেমন তৃষ্ণা নিবারণ করে, তো রামচন্দ্রের স্নেহে তাহার হৃদয় যেন সবসময়
পরিপূর্ণ হয়ে থাকতো। আর এইভাবেই তিনি মানে তার তার তিনি এতটাই আনন্দে থাকতেন, তার জন্যই তিনি বন্য জীবদেরকে তুষ্ট করতে পারতেন। এই মহিমা কিন্তু সবটুকুই রামচন্দ্রের, এ কথাই সীতা বলছেন যে কোনোটাই কিন্তু তার নিজের নয়। ঠিক আছে, সবটা কিন্তু রামচন্দ্রের ছিল। আচ্ছা, এবারে বলছে যে উম এবারে বলছে যে আপনি সুজলবতী বারিদ প্রাসাদে, যেটা বললাম। তারপরে বলছে যে ষড়শী আরশি মোর, ষড়শী আরশি মোর মানে অযোধ্যার যে ঐশ্বর্যপূর্ণ জীবন ত্যাগ করে এসেও তিনি কোনো রকমই অভাব বোধ করেননি এখানে। যেন সবকিছুই মনে হতো তার কাছে তিনি কি বলবো সরসীতে, মানে ওই গঙ্গার যে ধারা বা নদীর যে জল, সেখানেই মনে হচ্ছে তার জলের মধ্যে, সেখানেই তিনি তার সেটাকেই ছিল, সেটাই ছিল তার কাছে আরশি। আরশি মানে হচ্ছে আমরা যাতে মুখ দেখি, আয়না বলা হয়, আয়না। তো সেটাই দর্পণের কাজ করতো, সেখানেই তার মুখচ্ছবি তিনি দেখতেন। সেখানেই তিনি কি করতেন, এই যে অমূল রতন সম পরিতাম কেশে, সেখানেই তিনি তার কেশ চর্চা করতেন। সাজিতাম ফুল সাজে হাসিতেন প্রভু, বন দেবী বলি মোরে সম্ভাষী কৌতুকে। ঠিক আছে, তো এইখানেই হাসিতেন প্রভু, এবং যেখানে রামচন্দ্র তাকে বনদেবী বলে কি করতেন, কৌতুক করতেন। ঠিক আছে, তাকে মানে বনদেবী বলে সম্ভাষণ করে ডাকতেন, দিয়ে মানে মজা করে এটাই বলতেন। হায় সখী আর কিলো পাবো প্রাণনাথে, বলছে আমি কি আর আমার স্বামীকে আর পাবো, আর কি এ পোড়া আঁখি এছাড় জনমে, বলছে আমার এই পোড়া চোখ দুটো দিয়ে কি এ জন্মে তাকে আর দেখতে পাবো। দেখিবে সে পাদুখানি আশার সরসে, রাজীব নয়নমণি। কেন এই কথা বলছে, রামচন্দ্রের পা দুখানি দেখবার জন্য সীতা যেন আশা করে বসে আছেন। তো রামচন্দ্রের সেই পদদয়কে সীতা কি করছেন, সরোবরে যেন পদ্ম রূপে কল্পনা করছেন। ঠিক আছে, কেন বলেছে যে রাজীব নয়ন মণি, হে দারুণ বিধি কি পাপে দাসী, এ দাসী তোমার সমীপে। অর্থাৎ রামচন্দ্রের এই পদদ্বয়কে তিনি সরোবরে পদ্ম রূপে কল্পনা করেছেন। এই জায়গায় এটা আমরা বলবো, এই লাইনটাতে কি রয়েছে, এটা হলো রূপক, রূপক অলংকার রয়েছে। ঠিক আছে, রূপক অলংকার রয়েছে এই জায়গাটা। আচ্ছা, তারপরে কি বলছে যে আচ্ছা এরপরে বলছে এখানে যে কি পাপে পাপী এ দাসী তোমার, হে দারুণ বিধি, এই লাইনটা না গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এই লাইনটা, যে যেখানে বলছে যে যেখানে এই সীতা বলছেন যে মানে পঞ্চবটী বনে যেখানে তার এই যে জল, বনের যে স্বচ্ছ জল, যেখানে তার আরশির কাজ করতো, তিনি রামচন্দ্রের এই পা দুটোকে একবার তিনি দেখার জন্য তিনি আকুল হয়ে রয়েছেন। তো সীতা বলছেন তাহার ন্যায় অভাগিনী, মানে আর কি, হে দারুণ বিধি, মানে তার যে এই যে কপাল। ঠিক আছে, কি পাপে পাপী এ দাসী তোমার সমীপে, বলছে কি পাপে আজকে আমি তোমার সামনে। এতে কহিয়া দেবী কাঁদিলা নীরবে, প্রচন্ড কাঁদছেন, কাঁদিলা সরমা সতী তিতি অশ্রু নীরে। সীতার কান্না দেখে তখন সরমাও কাঁদতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, বলছে সে সীতার দুঃখে সহানুভূতিশীলা হয়ে পড়েছে সরমা, দিয়ে সেও কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছে। আমি যে আজকে যতটুকু পড়াচ্ছি সেটা কিন্তু আমি একটা জিস্ট আকারে নোটসটা দিয়েছি। তো যখন আপনারা পড়বেন আর কি, তখন সেটা বুঝতে আশা করি সকলের পক্ষে সুবিধা হবে। ঠিক আছে, এইভাবে একবার রেকর্ডিংটা শুনে নিয়ে তারপরে পড়বেন নোটসটা, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যে তিনি যে পূর্বের কথা স্মরণ হইলে যদি দুঃখ হয়, তবে তাহার আর আজকে মানে স্মরণ করে লাভ নেই, এটাই বলছেন। কাদিলা সরমা সতী তৃতীয় অশ্রু নীরে, এবং কতক্ষণে চক্ষু জল মুছি রক্ষবধূ। তো রক্ষবধূ তার চোখের জল মুছিয়ে দিচ্ছে, দিয়ে সরমা কহিলা সীতা, সতী সীতার চরণে, সীতার চরণে বসে বলছে এই লাইনটা, এটা গুরুত্বপূর্ণ। শরীরে পূর্বের কথা ব্যথা মনে যদি পাও দেবী, থাক তবে কি কাজ সরিয়া, বলছে তাহলে আর স্মরণ করে দরকার নেই, স্মরণ করলে যদি তোমার কষ্ট হয় তাহলে থাক। হেরি তব অশ্রু বাড়ি ইচ্ছি মরি বাড়ি,
মনে হচ্ছে যে আমার তোমার কথা শুনে যেন মনে হচ্ছে যেন মানে মরে যাই, এরকম অবস্থা। তো আহ বলছে যে, বলছে এরকম কথা বলে আর লাভ নেই। তখন সীতা বলছে, তার ন্যায় অভাগা না কাঁদলে আর কে কাঁদবে, এ অভাগী হায়লো সুভগে, যদি না কাঁদিবে তবে কে আর কাঁদিবে এ জগতে। বলছে তার মতো অভাগিনী যদি আর না কাঁদে তাহলে আর কে কাঁদবে। আচ্ছা, এখানে উত্তরিলা প্রিয়ম্বদা কাদম্বা যেমতি মধুস্বরা, ঠিক আছে, এই জায়গাটা। তো এই যে প্রিয়ম্বদা কাদম্বা যেমতি, অর্থাৎ তিনি যে খুব মধুর ভাষিণী ছিলেন, তিনি যে খুবই সুন্দর মানে তার যে কথা খুব মিষ্টি ছিল, এই কি বলবো এই অংশে সেটাই বলা হয়েছে, ঠিক আছে। এখানে প্রিয়ঙ্বদা বলতে, এই অংশটা বলতে যেটা বোঝা হয়েছে, তিনি কিন্তু ছিলেন মধুর ভাষিণী, ঠিক আছে। এই মধুর ভাষিণী অর্থে এখানে কিন্তু সেইটা বলা হয়েছে, মধুর ভাষিণী। আরেকটা জিনিস যেটা ছিল সেটা হলো এই যে সুভগে, এই সুভগে কথার অর্থ হচ্ছে যেটা হচ্ছে সৌভাগ্যবতী। যদি না কাঁদিবে তবে কে আর কাঁদিবে জগতে, কহি শুনো পূর্বের কাহিনী, বরিশার কালে সখী প্লাবন পীড়নে, কাতর প্রবাহ ঢালে তীর অতিক্রমী, বাড়ি রাশি দুই পাশে, তেমতি যে মন দুঃখিত, দুঃখের কথা কহে সে অপরে, তেই আমি কহি শুনো, তুমি শুনো লো সরমে, কে আছে সীতার আর এ অররু পরে। অররু মানে শত্রু, এই শত্রুর দেশে সীতার তো আর কেউ নেই, তার কথা কেউ শুনছে না। আচ্ছা, এই অররু মানে হচ্ছে শত্রু, শত্রুর দেশ, এই শত্রুর দেশে আর তো কেউ নেই। তো বলছে যে বর্ষাকালে যেমন কি বলবো বন্যায় যেমন আক্রান্ত হয়ে যায়, যে প্লাবন পীড়নে মানে বন্যা যেমন হয় আর কি, ঠিক আছে। তো নদীর স্রোতধারা সেরকম ভাবেই কিন্তু জলরাশি অনেক দূর পর্যন্ত প্রেরণ করে, মানুষকে অনেক দুঃখ দেয়, পীড়িত করে। তো সেই দৃশ্যটাই এখানে ব্যক্ত হয়েছে। তারপর বলছে যে পঞ্চবটি বনে মোরা গোদাবরী তটে, ঠিক আছে, ছিনু সুখে, বলছে পঞ্চবটি বনে গোদাবরী নদীর তীরে আমরা ভীষণ ভালো ছিলাম, হায় সখী কেমনে বর্ণিব, বলছে সেই কথা কেমনে বর্ণনা দেব, সেই যে দিন তার যে কাটিয়েছিলাম তার কথা কেমনে বর্ণিব, সে কান্তার কান্তি আমি। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, বনের শোভা, কান্তার কান্তি মানে হচ্ছে সেই বনের যেন আমি একটা শোভা ছিলাম, বনের শোভা। সতত স্বপনে শুনিতাম বন বীণা বন দেবী করে, সরসী তীরে বসি দেখিতাম কভু সৌর কর রাশি বেশে সুরবালা কেলি, ঠিক আছে। অর্থাৎ পদ্মবনে সূর্যরশ্মি যেমন প্রতিফলিত হলে যেমন দেবকন্যারা কি করে সেখানে খেলা করতে চলে আসে, সেই দৃশ্যই যেন এই মেঘনাদ বধের মধ্যে চতুর্থ স্বর্গের এই অংশে মধুসূদন দত্ত তুলে ধরেছেন। এমনি এমনি তো এটা মহাকাব্য হয়নি, পুরোপুরি বিদেশি মহাকাব্যের যে বৈশিষ্ট্য, তিনি কিন্তু তার প্রভাব কিন্তু তার কাব্যের মধ্যে রেখেছিলেন, তার এত সুন্দর বর্ণনা দিয়েছিলেন। কভু সাধ্বী ঋষি বংশবধূ সুহাসিনী আসিতেন দাসীর কুটিরে, সুধাংশুর অংশু যেন অন্ধকার ধামে, অর্থাৎ চন্দ্র কিরণে অন্ধকার গৃহ যেন আলোকিত হয়েছে। তো সেখানে তো কোনো আলো ছিল না, কোনো লাইট তো নয়, কিন্তু চাঁদের আলোয় তার সেই অন্ধকার ধাম যেন কি বলবো তোমার কি বলে আলোকিত হয়ে যেত। অজিন রঞ্জিত আহা কত শত রঙে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে এই যে অজিন শব্দটার কথা বলা হয়েছে, অজিন শব্দটার অর্থ কেউ বলতে পারবে? হরিণ, হরিণ, হরিণের চামড়াকে বলা হয়। কত চিত্র বিচিত্র অজিন বিছিয়ে প্রভু রামচন্দ্রের সঙ্গে তিনি সময় কাটাতেন আর কি, সেটাই বলা হয়েছে। পাতি বসিতাম কবু দীর্ঘ তরু মূলে,
সখী ভাবে সম্ভাসিয়া ছায়ায়, কহু বা কুরঙ্গিনী সঙ্গে রঙ্গে নাচিতাম বনে, গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি। এবং কোকিলের ধ্বনি সেখানে শোনা যেত। হরিণীর সঙ্গে কখনো তিনি আনন্দে নৃত্য করতেন, কোকিলের গীত শুনিয়া তাহার যেন অনুকরণ করতেন। মানে আমরা যে কু কু করে যেটা ডাকি না, সেটাই বলা হয়েছে। তো কোকিলরা সমানে ওই ডাকটা শুনলে তারাও ডাকতে থাকে, ঠিক আছে। তো ওই হরিণীর সঙ্গে যেন, কুরঙ্গিনী মানে এখানে হরিণীর সঙ্গে নাচার কথা বলা হয়েছে, তার সঙ্গেই নাচতো আর কোকিলকে অনুসরণ করতো, মানে অনুকরণ করতো, ঠিক আছে, সেটাই বলা হয়েছে এখানে। তাহলে এই অবধি আজকে মেঘনাদ বধটা থাকলো। কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে বলুন একবার। তারপর আমরা ওই মনসামঙ্গল আজকে একটু শুরু করব। যদি কারোর কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই বলুন। অসুবিধা নেই, তাই তো? ম্যাম আজকে পড়ে নি, যদি সেরকম সমস্যা হয় তাহলে পরের দিন বলবো। হ্যাঁ হ্যাঁ একদম। এমনিতেই মেঘনাদ বধ এমন একটা বিষয়। আচ্ছা, এই যে জায়গাটা রয়েছে, আমি এখানটা ওই যে অশোক বনে যে অংশটা পড়ালাম ওটাকে জিস্ট করে দিয়েছি, ঠিক আছে। অবশ্যই নোটসটা এবার পড়ে দেখুন, আমার মনে হয় যে আর বুঝতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই জায়গাতে আমি বিজয়গুপ্ত থেকে শুরু করেছি। আমি কানাহরি দত্তটাও দিয়ে দেবো, ঠিক আছে। কানাহরি দত্তটা আমি তো বলে দিচ্ছি একবার, তা ছোটই আছে একদম। কানাহরি দত্তর ক্ষেত্রে যেটা বলা হয় যে কানাহরি দত্ত ছিলেন মূলত মনসামঙ্গলের। আমাদের কিন্তু এখানে মনসামঙ্গলের যতজন কবি আছে সবার কথাই পড়তে হবে। আমরা যেমন এসএলএসটির ক্ষেত্রে শুধুমাত্র ইম্পর্টেন্ট কয়েকটা পড়ে যাই, সেটা করলে কিন্তু হবে না, ঠিক আছে। যার মধ্যে প্রথম হচ্ছে কানাহরি দত্ত। তার ফার্স্ট পয়েন্ট কি বলবো, যে তিনি হচ্ছেন মনসামঙ্গলের আদি কবি। মনসামঙ্গলের তিনি ছিলেন আদি কবি, ঠিক আছে। আর এরপরে যেটা বলবো যে প্রথমত যে কারণ তার সম্পর্কে এই যে তিনি যে প্রথম কবি একথা কে বলে গেছেন, একথা বলে গেছেন স্বয়ং বিজয়গুপ্ত। তিনি বলছেন যে প্রথমে রচিল গীত কানা হরিদত্ত। এই হরিদত্ত যিনি খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর শেষ দিক, খ্রিস্টীয় যেটুকু জানা যায় যে তিনি খ্রিস্টীয় চতুর্দশ শতকের শেষ ভাগে তিনি বর্তমান ছিলেন, ঠিক আছে। খ্রিস্টীয় চতুর্দশ শতকের শেষ ভাগে তিনি বর্তমান ছিলেন। মূলত তিনি কোথাকার মানুষ ছিলেন? তিনি ছিলেন পূর্ববঙ্গের বাসিন্দা, ঠিক আছে। তিনি ছিলেন পূর্ববঙ্গের বাসিন্দা। তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। এবং দীনেশচন্দ্র সেন আবার তার পদ্মার সর্পসজ্জা, এই যে এই ছত্রকে কানা হরিদত্তের এই অংশটা পদ্মার সর্পসজ্জা, এই অংশটা আবার তিনি বলেছেন যে কানা হরিদত্তের লেখা, ঠিক আছে। পদ্মার সর্পসজ্জা এই অংশটা, এটা কে বলে গেছেন না দীনেশচন্দ্র সেন। দীনেশচন্দ্র সেন এই কথা বলে যাচ্ছেন যে এটাই হয়তো কানা হরিদত্তের রচনা, যেখানে মনসামঙ্গলের একটা মানে কান্না দিয়ে বা মনসামঙ্গলের যে একটা অশ্রু সজল যে রূপ, ঠিক আছে, সেই জায়গাটা থেকে কিন্তু আহ সেই জায়গাটা থেকে কিন্তু আমরা এই ওনার কানা হরিদত্তর যে মূল যে কাব্যটা, সেখানে কিন্তু মনসামঙ্গলের এই দুঃখ রূপ সেই জায়গাগুলোই কিন্তু ফুটে উঠেছে। মানে এক কথা আমরা অশ্রু সজল যে দুঃখ ভরা যে কাহিনী, সেটাই কিন্তু তার রচনার মধ্যে সেই অংশটি রয়েছে, ঠিক আছে। আর কানা হরিদত্তের এই মুহূর্তে গ্রন্থের দু একটা পৃষ্ঠা ছাড়া আর সেভাবে কিছুই কিন্তু আবিষ্কার হয় না বা পাওয়া যায় না, ঠিক আছে। দু একটা পৃষ্ঠা ছাড়া এই কিছুই পাওয়া যায় না সেইভাবে। এই গেল কানা হরিদত্ত। কানা হরিদত্ত সম্পর্কে খুব বেশি জানা যায় না, আর তিনি ছিলেন মূলত চতুর্দশ শতকের শেষ ভাগে তিনি বর্তমান ছিলেন। তারপরে আমরা আসছি বিজয়গুপ্ত।
বিজয়গুপ্ত যিনি মনসামঙ্গলের জনপ্রিয় কবি, বিজয়গুপ্তর নাম হচ্ছে সর্বাধিক প্রচলিত, তিনি পঞ্চদশ শতাব্দীর কবি, তার জনপ্রিয় কাব্যের নাম হচ্ছে পদ্মা পুরাণ। আমি আগেই বলেছি যে আগের দিনকে যে মধ্যযুগের কবিদের জন্ম সময় এবং তার কাব্যের রচনাকাল এই দুটো নিয়েই কিন্তু যথেষ্ট মত পার্থক্য রয়েছে। তাই জন্য বিভিন্ন জন বিভিন্ন ভাবে তার সম্পর্কে বলেছেন, যেখানে প্যারীমোহন দাশগুপ্ত বলেছেন যে প্রথম পদ্মা পুরাণ প্রকাশিত হয় 1303 বঙ্গাব্দে। ঠিক আছে, রিমিকা আছে ক্লাসে? আচ্ছা, প্রথম 1303 বঙ্গাব্দে সর্বপ্রথম প্যারীমোহন দাশগুপ্ত, যিনি উদ্যোগী হয়েছিলেন এই বরিশাল থেকে বিজয়গুপ্তের পদ্মা পুরাণ, তিনি প্রকাশ করেন। তারপর 1308 বঙ্গাব্দে দ্বিতীয় সংস্করণটি প্রকাশিত হয়। তাহলে প্যারীমোহন দাশগুপ্ত যেটা প্রথম বলেছিলেন যে 1303, ঠিক আছে, আর পরবর্তীকালে দ্বিতীয় সংস্করণ ছিল 1308। এটা ছিল প্রথম, এটা ছিল দ্বিতীয়। এই কথা বলা হয়। আচ্ছা, তারপরে আবার দীনেশ চন্দ্র সেন, তিনি আবার বলেছেন এটা নিয়ে অন্য মত প্রকাশ করেছেন। সুকুমার সেনও এই বিষয় নিয়ে অন্য মত প্রকাশ করেছেন। কিন্তু পরবর্তীকালে বিজয়গুপ্ত কাব্য রচনা করেছেন, যেটা জানা যায় সেটা হলো 1486 খ্রিস্টাব্দে। বিভিন্ন পুঁথিতে এইটুকু জানা যায়, ঠিক আছে। আর একটাতে তার যে একটা তিনি যে কয়েকটি পুঁথিতে ভিন্ন ভিন্ন সন তারিখ পরিচয় করেছিলেন, যেখানে আবার তিনি বলেছেন যে 1416 প্লাস হচ্ছে 78, অর্থাৎ 1416 শকাব্দ ছিল, তাহলে 78 1494, এইটা হচ্ছে এক্সাক্ট, ঠিক আছে। তবে আমরা আগেই বলেছি যে মধ্যযুগের লেখকদের রচনাকাল, তার জন্মকাল খুবই বিভ্রান্তিমূলক, ঠিক আছে। তো যাই হোক, এটাই বেশি সব থেকে গুরুত্বপূর্ণ, এই 1478 এবং কিছুটা আবার ওই যে ছায়া শূন্য বেদ ও শশী পরিমিত সহ সনাতন হুসেন শাহ নৃপতি তিলক। তাহলে তিনি কি ছিলেন? এই হুসেন শাহর আমলে, কিন্তু হুসেন শাহর আমলে তিনি বর্তমান ছিলেন। যদি ধরা যায় যে হুসেন শাহ মূলত ইতিহাস ঘাটলে যেটুকু বোঝা যায় যে 1493 খ্রিস্টাব্দে গৌড়ের সিংহাসনে বসে থাকেন। তো তাহলে বাংলার সেই সময়ের একজন স্বাধীন শাসক হুসেন শাহ গৌড়ের সিংহাসনে বসেন, তাহলে বিজয়গুপ্তের কাব্যের রচনাকাল হবে 1494 খ্রিস্টাব্দ। বিজয়গুপ্ত মনসামঙ্গলের পূর্ববঙ্গের কবি। বিজয়গুপ্তের কাব্য বরিশাল থেকে 1303 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এই কথা বলা হয়েছে। তাহলে হুসেন শাহর আমলটা গেল। তাহলে বিজয়গুপ্ত মূলত পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে হুসেন শাহর রাজত্বকালে তিনি বিদ্যমান ছিলেন। বিজয়গুপ্তের নিবাস ছিল বাংলাদেশের বরিশাল জেলার গৈলাফুল্লশ্রী গ্রামে, ঠিক আছে। তার তাহলে জন্ম কোথায়? হচ্ছে বরিশাল। এই যে বরিশাল থেকে 1303-এ তার কাব্য প্রকাশিত হতো, এটা বলা হতো। তো মূলত তার যে জন্মস্থান ছিল, কোথায় জন্মস্থান ছিল না বরিশাল, অধুনা বাংলাদেশের বরিশাল জেলার বরিশালের কোথায়, সেটা হচ্ছে গৈলাফুল্লশ্রী। দিদি, হ্যাঁ, বলছিলাম প্রকাশ সালটা কি 1303 না 1803? কাব্যটা বরিশাল থেকে। হুম। বরিশাল থেকে হচ্ছে বরিশাল থেকে 1303 নয়,
1803 তো হবে না, তবু ঠিক আছে, আমি এক্সাক্ট একবার সুকুমার সেনটা দেখে বলবো। 1803ই হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, ঠিক আছে, আমি তবু আচ্ছা একবার আচ্ছা। দেখে বলবো। সুকুমার সেন সব থেকে এক্সাক্ট, সেই জন্য হ্যাঁ। আমি সুকুমার সেনটাই সবসময় ধরে রাখি। আচ্ছা। ম্যাম, হুম হুম হুম, বলো। ওই 1303 দেওয়া আছে, অসিত কুমার 1303 অসিত কুমার হুম, বন্দ্যোপাধ্যায় 3। না? হুম, 1303। 1803 হবে না। ঠিক আছে, তবু আমি একবার, মানে বরিশাল থেকে তো প্রথম প্রকাশিত হয়, এটা অ্যাকচুয়ালি বরিশাল থেকে প্রথম হবে। ঠিক আছে, আমি এটা একবার তবু দেখে নিই, তারপরে দেখে নিয়ে বলছি এই জায়গাটা। ঠিক আছে, কিন্তু আমি যে কটা ম্যাম জায়গা ওটা পেয়েছি, বঙ্গাব্দ, ম্যাম ওটা বঙ্গাব্দ রয়েছে তো, বঙ্গাব্দ 1800 হবে কি করে? ওটা সাল হবে না, ঠিকই তাই, বঙ্গাব্দ রয়েছে এক্সাক্ট। 1303 বঙ্গাব্দ হবে, মানে হ্যাঁ ঠিকই আছে, ওটা 1303ই হবে, ওটা 1800 হবে না। সাল আচ্ছা হতো, আচ্ছা। তাহলে সাল হতো। আচ্ছা, তো বিজয়গুপ্তের বর্ণনা অনুযায়ী ফুল্লশ্রী যে গ্রামটা রয়েছে, সেখানে পশ্চিমে ঘাগরা নদী এবং পূর্বে রয়েছে খণ্ডেশ্বর নদ। ঠিক আছে, তার পিতা, তিনি যে সনাতন, তার পিতার নাম এবং মাতার নাম ছিল রুক্মিণী, এগুলো দেওয়াই আছে নোটসের মধ্যে। সনাতন হচ্ছে পিতার নাম, আর মাতার নাম হচ্ছে রুক্মিণী। এক মিনিট দেখে নি একটু, এই যে গৈলা ফুল্লশ্রী, বৈদ্য বংশে জন্ম, পিতা সনাতন, মাতার নাম রুক্মিণী, তখন শাসক ছিলেন হুসেন শাহ। আর একটা জিনিস বলে দেবো, এর সাথে শুধু অ্যাড হবে, যেটা হচ্ছে ফুল্লশ্রী গ্রামের, এই ফুল্লশ্রী গ্রাম যার পশ্চিমে রয়েছে, এখন তো এই ধরনের প্রশ্ন আসছে, ঘাগরা নদী। পূর্বে রয়েছে খণ্ডেশ্বর নদ। তিনি মূলত মানব জীবনের আহ কবি। ঠিক আছে, এবং তিনি মনসামঙ্গলের চরিত্রগুলোকে খুবই, ব্রত কথাকে তিনি খুব গুরুত্ব দিয়েছিলেন, তার কাব্যের যে বৈশিষ্ট্য, ব্রত কথাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন। তিনি লোক জীবন থেকে মানুষের যে রক্ত মাংসের যে জীবন্ত চরিত্রগুলো, সেগুলো তিনি তুলে ধরেছেন। মধ্যবিত্ত বাঙালি ঘরের পারিবারিক জীবনের যে একটা রূপচিত্র দেখা যায়, যেমন আমরা তার রচনার মধ্যে চণ্ডী আর মনসার যে কলহ আছে, তার মধ্যে যেন বাস্তবতার একটা, মেয়েরা ঠিক যেভাবে ঝগড়া করে তার কথা বলা হয়েছে। চণ্ডী এবং মনসার কলহ, কলহতে বাস্তবতার রূপ স্পষ্ট, বাস্তবতার রূপ স্পষ্ট তার লেখার মধ্যে দিয়ে। তার কাব্যের নরখণ্ড একেবারে যেন মানুষেরই কাহিনী। ঠিক আছে, যেখানে উষার অনিরুদ্ধের পালা, শাখা কাহিনীগুলো খুব সুন্দরভাবে সম্পৃক্ত হয়েছে। যেমন পার্বতীর সঙ্গে বনিবনা না হওয়ায় নিত্য অশান্তি এড়াবার জন্য শিব মনসাকে বনবাস যাপনের কথা বলেছেন, সেই সমস্ত যে চিত্রগুলো খুব সুন্দরভাবে কাব্যের মধ্যে বলা হয়েছে। ঠিক আছে, আবার এই কাব্যের মধ্যেই আমরা, তার কাব্যের মধ্যে শুধুমাত্র যে এইটা মনসামঙ্গল কোনো হিন্দু ধর্মের কাব্য বলে নয়, তিনি কিন্তু সেই তার মধ্যে কিন্তু একটা সাম্প্রদায়িকতা, মানে তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন, তিনি ধর্ম নিরপেক্ষতাকে জোর দিয়েছিলেন। ঠিক আছে, কাজীর কথা, এগুলো কিন্তু তার কাব্যে উঠে এসেছে। বিজয়গুপ্তের কাব্যে সেই সময়কার রাষ্ট্রনৈতিক সামাজিক চিত্র, এগুলো কিন্তু প্রকাশ পেয়েছে। ঠিক আছে, সামাজিক অনুশাসন, সেটা কিন্তু সেই সময় প্রকাশ পেয়েছে। দেবখণ্ডতে এই জায়গাগুলো আমরা দেখতে পাই।
সেখানকার সমাজে মানে তখনকার সমাজে আদৌ বাল্য বিবাহ প্রথা প্রচলিত ছিল কিনা, প্রচলিত ছিল, ছিল তারপরে হচ্ছে সেই যে বাল্য বিবাহ, তারপরে যে ঘটকালী প্রথা, এই সমস্ত গুলো কিন্তু তিনি তার কাব্যের চরিত্রগুলোর মধ্যেই ফুটিয়ে এনেছেন। তাহলে এক কথায় তিনি এগুলো কি করেছেন, সেই সময়কার যে সামাজিক যে প্রেক্ষাপট সেটাকেই তিনি কিন্তু তার কাব্যের মধ্যে তুলে ধরেছেন। তখনকার দিনে কুলিনেরা বিয়ে করে বউকে ফেলে দিয়ে চলে যেত, এই যে চিত্রগুলো সেগুলো কিন্তু তুলে এনেছেন। প্রাক চৈতন্য যুগের যে রাষ্ট্রনৈতিক চিত্র, মানুষের উপর যেভাবে অত্যাচার করা হতো, রাখাল সমাজের চিত্র, তারপরে এই যে জমিদার শ্রেণীর যে অত্যাচারের চিত্র, ষড়যন্ত্র, সেই গুপ্ত হত্যা, এই সবগুলো কিন্তু বিজয় গুপ্তের কাব্যে, যেখানে কোথাও শিবের গঞ্জিকা, লামপট্ট, চাঁদের অনমনীয় জেদ, এই সমস্ত অংশগুলোর মধ্যে মনসার বর্বরচিত যে উগ্রতা, সেগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাই। আর চরিত্র, তার যে চরিত্র পুরোপুরি একদম মানবীর চরিত্র, মানে বিশেষ করে শিব, চণ্ডী, মনসা, এই চরিত্রগুলো কিন্তু তার একদম মানবীর চিত্রের মতো উঠে এসেছে। করুণ রস, কৌতুক রসেও তিনি যতটাই সিদ্ধহস্ত ছিলেন, তেমনি করুণ রসেও কিন্তু ততটাই তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। ছন্দ অলংকার খুব সুন্দরভাবে তিনি ব্যবহার করেছেন, উপমা প্রয়োগ করেছেন, পয়ার ত্রিপদী, তার কাব্যের মধ্যে পয়ার ত্রিপদী ছন্দের ব্যবহার ছিল, এছাড়াও দলবৃত্ত ছন্দ ছিল। তাহলে তার কাব্যের মধ্যে আমরা দেখছি যে পয়ার ত্রিপদী, দলবৃত্ত ছন্দ, আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে একাবলী, এটা ছিল স্বতন্ত্র, একাবলী ছন্দ ব্যবহার করেছিলেন। আরেকটা তিনি কি ব্যবহার করেছেন, উপমা অলংকার। উপমা অলংকার ব্যবহার করেছেন তিনি। ওই যে লাইনটা আছে, যেমন প্রেতের সনে শ্মশানে থাকে, মাথায় ধরে নারী, সবে বলে পাগল পাগল কত সইতে পারি, এই যে লাইন, এই লাইনে কিন্তু যেখানে তিনি দলবৃত্ত ছন্দ ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এই জায়গায়, এই সমস্ত জায়গাগুলোতে তিনি কি করেছেন, তার জীবনবোধ, তার শিল্পী জনচিত যে কল্পনা শক্তি, তার যে ভাষার প্রতি তার যে দখল, এই সবটুকু তিনি কিন্তু দেখিয়েছিলেন। অর্থাৎ এক কথায় তার এই অংশগুলোতে তিনি তার পাণ্ডিত্য দেখান। ঠিক আছে, আর তিনি ছিলেন প্রাক চৈতন্য যুগের কবি, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যে প্রথম 3টে পৃষ্ঠা দিয়েছি, মেঘনাদ বধ আজকে যতটুকু পড়ালাম এই অংশটা, বিজয় গুপ্ত, কানাহরি দত্ত যতটুকু পড়িয়েছি একটুখানি সামান্য, বিজয় গুপ্ত, আর হচ্ছে কি বলে গতকাল কি পড়ালাম, ও জীবন শিল্পী রবীন্দ্রনাথ, তাই তো, জীবন শিল্পী জীবন স্মৃতি, হ্যাঁ। হ্যাঁ, আর কিছু পড়িয়েছিলাম গতকাল, জীবন শিল্পী আর রবীন্দ্রনাথ ওই লিঙ্গ পরিবর্তন। ও লিঙ্গ পরিবর্তন। তাহলে এই অংশটা হচ্ছে সানডে এক্সাম থাকবে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি আর গ্রুপে। ওকে, হবে তো এই কদিনের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হবে। ওকে, দ্যাটস গুড। এখন থেকেই পড়াশোনাটা ঠিকঠাক থাকলে আর অসুবিধা হবে না। অনেকটাই বড় সিলেবাস।